তো আমরা মানুষরা খুব সম্ভবত একমাত্র প্রাণী যারা নিজের মনের ভাব ভাষার মাধ্যমে প্রকাশ করার সাথে সাথে সেটা লিখেও রাখতে পারে। তো এখন পর্যন্ত দেখা গিয়েছে বেশ কিছু প্রাণী আছে যারা নিজেদের মধ্যে কমিউনিকেট করে, যেরকম ডলফিন ক্লিকিং সাউন্ড করে, পাখিরা বিভিন্ন ধরনের হুইসেল দেয়, এবং বানর শিম্পাঞ্জি এরা চিৎকার করে একজন আরেকজনকে জানিয়ে দেয় যখন কাছাকাছি বাঘ বা সিংহ চলে আসে। তো মানুষের ইউনিক ব্যাপারটা হলো আমরা শুধু কথাই বলি না, আমরা আমাদের মনের ভাবগুলো, আমাদের চিন্তাগুলো লিখে রাখতে পারি, যেটা ইতিহাসের একটা সাক্ষী হয়ে থেকে যায়। তো লেখালেখির আবিষ্কার মানব সভ্যতায় একটা নতুন দিগন্তের সূচনা করে। সেটা শুরুটা হয় অনেক আগে, মানুষ যখন গুহায় ছবি এঁকে গল্প বলতো। সেটা ছিল মানুষের প্রথম চিঠি লেখা, গল্প লেখা তার ভবিষ্যৎ প্রজন্মের জন্য, তাদের গল্প বলে যাওয়া। তো সেখান থেকে শুরু করে আজকে আমরা বিরাট বিরাট গল্প লিখি, মহাকাব্য লিখি, ইতিহাস লিখি। লেখালেখি আমাদের জীবনের চারপাশে সব কিছুতে আছে, আমাদের চিঠিপত্রে, ডিজিটাল স্ক্রিনে, আমাদের বাসার ঠিকানায়, এমনকি আমাদের টাকার পাতায়। তো একটা মজার ব্যাপার হলো লেখালেখির ইতিহাসের সাথে টাকা পয়সা বা মুদ্রা ব্যবস্থার ইতিহাসের একটা কানেকশন আছে। তো আমরা যদি একটু চিন্তা করি, দেখব টাকার কিন্তু আসলে ইন্ট্রিনজিক কোনো ভ্যালু নাই, মানে এটা জাস্ট একটা কাগজের পাতা। কিন্তু যেহেতু একটা দেশের সব মানুষ মিলে আমরা ডিসাইড করেছি যে এই কাগজের পাতার একটা মূল্য আছে, কিছু পাতার মূল্য বেশি, কিছু পাতার মূল্য কম, শুধুমাত্র সবাই মিলে ডিসাইড করার কারণেই এই কাগজের পাতার একটা মূল্য আছে। তো ঠিক একইভাবে আজ থেকে প্রায় 11,000 বছর আগে মেসোপটেমিয়া সভ্যতায়, মানে আজকের ইরাক, ইরান, তুরস্ক, সিরিয়া, এই অঞ্চলের কিছু মানুষ সবাই মিলে ডিসাইড করেছিল যে মাটির কিছু টোকেনেরও মূল্য আছে। সেখান থেকেই শুরু হয়েছিল মুদ্রা ব্যবস্থার আবিষ্কার, এবং প্রয়োজনের তাগিদে আস্তে আস্তে সামনে যেতে যেতে আরও সফিস্টিকেটেড একটা মনিটারি সিস্টেম তারা ডেভেলপ করে, এবং সেখান থেকে ধীরে ধীরে লেখালেখির উদ্ভব। তো আমরা আজকে সেই গল্পই শুনবো, এই ইতিহাসের গল্পটাই শুনবো। তো শুরু করা যাক একটা গল্প দিয়ে। এই গল্পটা একটা ফিকশন, মানে আমার বানানো গল্প হলেও এর পেছনে একটা ঐতিহাসিক ইন্সপিরেশন আছে, যেটা আমরা পরে দেখব। তো আজ থেকে অনেক অনেক বছর আগে, খ্রিস্টপূর্ব 9,000 সালের দিকে মেসোপটেমিয়া সভ্যতায় কিছু অঞ্চলে কিছু ছোট ছোট কৃষিভিত্তিক সম্প্রদায় গড়ে উঠেছিল। তো এই অঞ্চলকে বলা হতো ক্রেডেল অফ সিভিলাইজেশন বা সভ্যতার জন্মভূমি, কারণ এখানেই মানুষ প্রথমে কৃষি কাজ করা শুরু করে এবং গৃহপালিত পশু পালন করা শুরু করে। তো ইউফ্রেটাস নদীর তীরে এরকমই একটা ছোট্ট গ্রামে একটা রাখাল বাস করত, তার নাম ছিল মারদুন। মারদুনের ওয়াইফ ছিল, আর সাথে ছিল 10 বছরের ছেলে নাবু। তো মারদুনের এক পাল ভেড়া ছিল, এবং সেখান থেকে সে কিছু ভেড়া প্রতি সপ্তাহে বাজারে নিয়ে যেত। তখন ছিল বিনিময় প্রথা, সে কিছু ভেড়ার বিনিময়ে হয়তো কোনো সপ্তাহে কিছু শস্য, কিছু জামা কাপড়, কিছু দুধ, তেল, এগুলো বিনিময় করে নিয়ে আসতো। তো সেই সময় যেহেতু কোনো মুদ্রা ব্যবস্থার প্রচলন ছিল না, তো সবার জন্য এই ব্যাপারটা বেশ কষ্টকর ছিল। যেমন মারদুনকে প্রতি বাজারে অনেকগুলো ভেড়া নিয়ে যেতে হতো, অনেকে হয়তো বার্লি বিক্রি করতো, তার দেখা যেত বস্তা বস্তা বার্লি নিয়ে আসতে হতো, এবং কোনোদিন যদি কিছু বিক্রি না হতো সেই সবগুলো নিয়ে আবার সবাই বাসায় ফিরে যেত। তো তেমনই একদিন কোনো ভেড়ার কোনো বিনিময় না করতে পেরে মারদুন হতাশ হয়ে বাসায় ফিরে আসে এবং গজগজ করতে থাকে। তো তার যে 10 বছরের ছেলেটা, সে বাসায় ছোট ছোট মাটির তৈরি পশু পাখি দিয়ে খেলছিল। তো বাবার এই হতাশার কথা শুনে হঠাৎ করে নাবুর মাথায় একটা বুদ্ধি আসলো। সে বাবাকে বলল যে, বাবা, তুমি প্রতিবার এরকম এতগুলো ভেড়া নিয়ে বাজারে না গিয়ে তুমি আমার এই কয়েকটা পুতুল নিয়ে যাও, বা মাটির তৈরি ভেড়া নিয়ে যাও। তো তুমি যদি কারো থেকে ভেড়ার বিনিময়ে কিছু নাও, তাকে ভেড়ার 2টা পুতুল দিয়ে দিলা, সে পরের দিন বা যে কোনো সময় এসে আমাদের খামার থেকে ভেড়া নিয়ে যাবে। তো মারদুন একটু হেসে দিল যে, বাচ্চা মানুষ, মাথায় একটা বুদ্ধি আসছে বলছে, কিন্তু এই মাটির পুতুলের কি দাম, বা মাটির এই টোকেনের কি দাম, এর বিনিময়ে কেন একজন তাকে একটা ইন্ট্রিনজিক ভ্যালু সহ জিনিস দিবে, মানে দুধ, তেল, এগুলো কেন দিবে, এবং এই বিশ্বাসটাই কেন করবে। তো যদিও মারদুন খুবই সন্দিহান ছিল এই বিষয়টায়, কিন্তু ঘুমোতে যাওয়ার আগে তার কাছে মনে হলো আইডিয়াটা অতও খারাপ না। যদি অনেকেই রাজি হয় তাহলে তো সবারই কষ্ট কমে যেতে পারে। তা একবার চেষ্টা করে দেখা যাক। তো মারদুন পরের বাজারে ভেড়া না নিয়ে কয়েকটা ভেড়ার পুতুল নিয়ে গেল মাটির, এবং মানুষকে বলতে লাগলো
তুমি এইটার বিনিময়ে আমাকে কিছু জিনিস দাও এবং যে কোনো সময় আমার বাসা থেকে তুমি ভেড়া নিয়ে যেতে পারবে এটার বিনিময়ে। তো মানুষজন তো প্রথমে রাজি হচ্ছে না একদমই, সবাই বলতেছে না কেন এটা করব, এটার কি মূল্য আছে, একটা মাটির পুতুল। তো অনেক মানুষের সাথে এরকম কথাবার্তা বলতে বলতে একজন বৃদ্ধ মানুষ, তার কাছে মনে হলো ওকে নিয়ে দেখি, মার্দুনকে আমি চিনি, আমার পাশেই বাসায় থাকে, পরিচিত, তা আমি নেই, অসুবিধা নেই, কালকে ওর বাসা থেকে নিয়ে আসবো। তো সেটা বলে সে 2 বস্তা বার্লি দেয় মার্দুনকে এবং তার বিনিময়ে 2টা ভেড়ার পুতুল নেয় এবং পরের দিন বাসায় গিয়ে সেই পুতুল 2টা দিয়ে ভেড়া নিয়ে আসে। তো একবার যখন এরকম একটা সাকসেসফুল ট্রানজ্যাকশন হয়ে গেল, তো তখন এই খবর আস্তে আস্তে ছড়িয়ে পড়লো পুরা গ্রামে এবং মানুষ চিন্তা করে দেখলো আসলেই তো সবারই তো সুবিধা, যে কৃষি কাজ করে তার এরকম প্রতি বাজারে বস্তা বস্তা শস্য নিয়ে যাওয়ার কোনো দরকার নেই, সে কয়েকটা মাটির টোকেন নিয়ে গেলেই পারে। তো এই টোকেনের আদান প্রদান পুরো ব্যবসাকে আরো সহজ করে দিল। তো এভাবেই 11,000 বছর আগে ইউফ্রেটাস নদীর তীরে একটা গ্রামের কিছু মানুষ যখন ডিসাইড করলো যে মাটির তৈরি টোকেনেরও মূল্য আছে, ঠিক তখন থেকেই মুদ্রা ব্যবস্থার শুরু হলো। তো এই গল্পটা যদিও কাল্পনিক, আমার বানানো, কিন্তু এটা কিছু ঐতিহাসিক সত্যের উপর বেস করে বানানো। আর্কিওলজিস্টরা এরকম হাজার হাজার মাটির টোকেন পেয়েছে মেসোপটেমিয়ার বিভিন্ন অঞ্চলে এবং ডেটিং করে দেখা গিয়েছে সেগুলো মোটামুটি 11,000 বছর আগে থেকে ব্যবহার করা শুরু হয়ে গিয়েছে। যেমন এই যে নিচের ছবিতে যে টোকেনগুলো দেখা যাচ্ছে, এগুলোর মধ্যে কোন, বল আর চাকতি, এই শেপগুলা বার্লির বস্তা রিপ্রেজেন্ট করে। ছোট বস্তা, মিডিয়াম সাইজের বস্তা, বড় বস্তা। আর যে পিরামিড আকৃতির টোকেনটা, সেটা রিপ্রেজেন্ট করে একজন মানুষের একদিনের শ্রমের মূল্য। তো আমার এই ভিডিওটার মূল রেফারেন্স হলো একজন ফ্রেঞ্চ আমেরিকান আর্কিওলজিস্ট। তার নামটা ভীষণ কঠিন, আমি উচ্চারণ করার চেষ্টা না করি। তিনি 50 বছর ধরে এই বিষয়ে গবেষণা করেছেন। তার একটা ওয়েবসাইটও আছে, আপনারা যদি সেখানে যান তার অনেক রিসার্চ পেপার এবং বই পাবেন, যেগুলো চাইলে ফ্রিতেই পড়ে দেখতে পারেন। তাহলে আমরা ইতিহাসের আরেকটু সামনের দিকে এগিয়ে যাই। তো এরপর প্রায় 5,500 বছর ধরে সেই সিম্পল শেপের মাটির টোকেনগুলোই মানুষ ব্যবহার করতে থাকলো, আর কোনো বড় ডেভেলপমেন্ট হয় নাই। এরপর খ্রিস্টপূর্ব 3500 সালের দিকে যখন আস্তে আস্তে নগর ব্যবস্থা গড়ে ওঠে, তখন শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়ার্কশপ গড়ে ওঠে। কেউ হয়তো মাটির জিনিস বানাচ্ছে, কেউ লোহার জিনিস বানাচ্ছে, কেউ জামা কাপড় বানাচ্ছে। তো লাইফস্টাইল আস্তে আস্তে আরো কমপ্লেক্স হয়ে যেতে থাকলো। তো তখন সেই সিম্পল মাটির টোকেনগুলো দিয়ে আর কাজ চলছিল না, তো মানুষ আস্তে আস্তে আরো কমপ্লেক্স টোকেন ব্যবহার করা শুরু করলো। তো সেই সময়ের প্রাচীন শহর উরুকে আর্কিওলজিস্টরা 300 বিভিন্ন ধরনের মাটির টোকেনের খোঁজ পেয়েছেন। তো এই ছবিতে যে চাকতি শেপের টোকেনগুলো দেখা যাচ্ছে, এগুলো সবগুলাই বিভিন্ন ধরনের কাপড়ের জন্য ব্যবহৃত হতো এবং চাকতির মধ্যে যে ডিজাইনটা ধারণা করা হয় সেটা সেই কাপড়ের ডিজাইনটাকে কোনো না কোনোভাবে রিফ্লেক্ট করতো। তো সেই সময় যেহেতু নগর ব্যবস্থা গড়ে উঠেছে, মানুষ অলরেডি ট্যাক্স দেওয়া শুরু করেছে। রাজাকে ট্যাক্স দিতে হয়, অনেক জায়গায় উপাসনালয়ে ট্যাক্স দিতে হয়। তো সেই ট্যাক্সের জন্য এই টোকেনগুলো ব্যবহার করা হতো। তো হয়তো কারো ট্যাক্স ছিল 2 বস্তা গম, কারো জন্য 4টা ভেড়া। তো কেউ যদি কোনো বছর ট্যাক্স না দিতে পারতো, বাকি পড়ে যেত, তখন যেটা করা হতো, মাটি দিয়ে একটা বল বানিয়ে সেই বলের ভিতরে সেই ট্যাক্সের সমপরিমাণ টোকেনগুলো রেখে দেওয়া হতো। তো এখন বছরের মাঝখানে কেউ যদি ট্যাক্স কালেক্টরে এসে জিজ্ঞেস করতো যে আমার ট্যাক্স কত বাকি রয়েছে, তখন দেখা যেত ওই মাটির বলটা ভেঙে ভিতর থেকে বের করে দেখানো লাগতো, আবার মাটি দিয়ে আটকাই দিত। তো এটা তো একটা এফিশিয়েন্ট সিস্টেম হইলো না। তখন মেবি কারো মাথায় আসছে যে মাটির বলটা নরম থাকতে থাকতে আমরা যদি বলের উপরে ছাপ দিয়ে দিই টোকেনগুলার, তাহলে তো আর বলটা ভাঙা লাগে না। কেউ যদি জিজ্ঞেস করতে আসে, আমরা সেই ছাপ দেখে বলে দিব যে তোমার এই ট্যাক্স বাকি আছে। পরে যখন ট্যাক্স দিবে তখন ওইটা ভেঙে মীমাংসা করে দেওয়া হবে। তো এরকমই একটা মাটির এনভেলপ এই ছবিতে দেখা যাচ্ছে, যেখানে 3টা ডিস্ক আর 3টা কোণের ইমপ্রিন্ট দেখা যাচ্ছে। তো এই এক একটা ডিস্ক কিছু ভেড়া, খুব সম্ভবত 10টা ভেড়া, এবং এক একটা কোণ 1 বস্তা শস্যকে রিপ্রেজেন্ট করতো। তো এটা দেখে বোঝা যাচ্ছে কারো হয়তো 30টা ভেড়া আর 3 বস্তা গম বা বার্লি বাকি পড়েছিল ট্যাক্সে। তো এই মাটির বলে টোকেনের ছাপ দেওয়ার আইডিয়াটা খুবই ট্রিভিয়াল মনে হলেও এটা কিন্তু একটা যুগান্তকারী স্টেপ। প্রায় 6,000 বছর ধরে 3 ডাইমেনশনাল মাটির টোকেন ব্যবহার করার পরে এই 3 ডাইমেনশনাল টোকেনকে একটা 2 ডাইমেনশনাল ছাপে যে পরিবর্তন করা হলো, সেটাই কিন্তু রাইটিংয়ের প্রথম স্টেপ। এখান থেকে লেখালেখি
বা রাইটিংয়ের লম্বা জার্নি শুরু হলো। তো এই পুরা গল্পটা এক ভিডিওতে বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, এজন্য আজকে আমরা এখানেই শেষ করব। এটা আমাদের প্রথম পর্ব এবং বাকি গল্পটা আমরা নেক্সট এপিসোডে শুনবো।